অনেকেই জুলাইয়ের কথা বলে, জুলাইকে ধারণ করি, জুলাইকে এটা করি, জুলাই বিক্রি করে খায়, কিন্তু আমরা কিন্তু জুলাই বিক্রি করি না। আমরা পরিচয় গোপন করে গুপ্তভাবে রাজনীতিকে বাংলাদেশ থেকে মানে আমরা পরিহার চাচ্ছি। এখন যারা বিরোধী মতে আছে তারা কি আসলে স্বাধীনভাবে ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে বা সারা দেশে রাজনীতি করতে পারবে কিনা বা হলে থাকতে পারবে কিনা? অবশ্যই পারবে, কারণ আপনি আমাদের অতীত ইতিহাস দেখেন। এবার যে কমিটিটা গঠন করা হবে সেখানে কি লবিং গুরুত্ব পাবে নাকি ত্যাগটাকে গুরুত্ব দেওয়া হবে? সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সিদ্ধান্ত নেবেন যে উনি পরবর্তী ছাত্র দলের নেতৃত্ব কাদের হাতে তুলে দিবেন। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আপনারা জানেন যে গেল 1 মার্চ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। হয়তোবা সহসাই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে এবং এই কেন্দ্রীয় কমিটিতে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারা আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকেও দুজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন শাকির আহমেদ, সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদ। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি প্রথমেই শাকির আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। ক্লাস 8 থেকে ছাত্রদলের প্রতি আপনার আগ্রহ, দীর্ঘ এই যাত্রায় সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটা ছিল? সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বলতে আমি ক্লাস 8 থেকে শুরু করি। ক্লাস 8 থেকে হচ্ছে ছাত্র দলের প্রতি আমার আগ্রহটা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমার মামা হচ্ছে পটুয়াখালী জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলেন। তো আমার বেড়ে ওঠা আমার নানা বাড়িতে, তো সেখান থেকে আসলে আমার এই আগ্রহটা তৈরি হয়। আমি যখন দেখতাম ছাত্র দলের কোনো পোস্টার বা মিছিল, তো তখন সেখান থেকে আমার এই আগ্রহটা তৈরি হয় জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে। আর টার্নিং পয়েন্ট যদি আপনি বলতে চান তাহলে এই 17 বছর, গত 17 বছর আমরা গত 17 বছর যে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং এখানে যে আমরা পরিবার বলেন, সমাজ বলেন, সবার এক ধরনের বঞ্চনার মধ্য দিয়ে আমরা গিয়েছি। তারা কেউ আমাদের ভালো চোখে দেখতো না, বাঁকা চোখে দেখতো আর কি। তো সেই বিষয়গুলো ওভারকাম করে আমরা জাতীয়তাবাদী আদর্শের সাথে ছিলাম, দেশের জন্য কাজ করেছি। আজকে আমি মনে করি যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়েছে, তো সেটা আমাদের একরকম জয় আমি বলবো, বিজয় আমি বলবো আর কি। একটু রাজু আহমেদের কাছে আসতে চাই। আপনার কলেজ জীবন থেকে আপনার রাজনীতিতে আসা, দীর্ঘ এই পথ চলায় কোন মুহূর্তটা আপনাকে সব থেকে বেশি বদলে দিয়েছে? হ্যাঁ, আমাদের রাজনৈতিক পথ চলা আমাদের কলেজ জীবন থেকেই। আমার বড় ফুফুর ছেলে ও ঝিনাইদহ সিটি কলেজের প্রেসিডেন্ট ছিল। ছাত্র রাজনীতির কিন্তু একটা অন্যরকম জৌলুস ছিল 90-এর দশকে আর কি। আপনি জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও 90-91-তে যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন কিন্তু ছাত্র দলই সব থেকে বড় ভূমিকা পালন করেছিল। তো যখন আমরা কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি সম্পর্কে আস্তে আস্তে পড়াশোনা করছি, জানছি, তখন থেকে আসলে ছাত্র দলের প্রতি এই মোহটা আমাদের কাজ করা। তো আমার কাজিন একটা ছিল, সিটি কলেজের প্রেসিডেন্ট ছিল। আমরা ওই সময় জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকেও দেখতাম যে অনেক কোয়ালিটি সম্পন্ন। আমার জেলায় যেমন পিন্টু ভাই আর মাখন ভাই কমিটি ছিল। জেলা ছাত্র দলের মিছিল বের হলে হাজার হাজার নেতা কর্মী তাদের পিছনে ছুটতো। ছাত্র রাজনীতির সেই জৌলুস দেখে ছাত্র রাজনীতির প্রেমে পড়া। এবং টার্নিং পয়েন্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, তো রাজনীতির বাংলাদেশের রাজনীতি বলেন আর এক ব্যক্তি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সব থেকে বড় ভূমিকা রাখে। তো এই বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতি করতে পারাটাই আমাদের জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট মনে করছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে রাজনীতি করা শুরু করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম এসএমএল যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, যুগ্ম আহ্বায়ক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির মেম্বার ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এখন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সেই জায়গাতে আমরা এখন প্রতিযোগিতা করছি যে নেতৃত্ব দেওয়ার জন্য। প্রত্যেকটি কর্মীর যে কোনো সংগঠনেরই এটা কর্মীর থেকে শুরু করে একদম যারা রাজনৈতিক কথা চলা শুরু হয়, প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা থাকে যে তার সংগঠনের সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দেওয়া। সেই প্রত্যাশাটা আমাদের ভিতরেও আছে। আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমাদের জীবনের পরম পাওয়া হচ্ছে যে এখন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তার নামে কিন্তু আমরা বিগত সময় রাজপথে অনেক স্লোগান দিয়েছি।
আমাদের দেশনেত্রী মারা গিয়েছে, তার নামে কিন্তু আমরা রাজপথে থেকে আমাদের জীবনের স্বর্ণালী সময়গুলোতে আমরা কিন্তু যত ঝড় ঝঞ্ঝায় আমাদের উপর আসতো, কিন্তু আমাদের ভিতরে একটা মানসিক শক্তি কাজ করতো। আমরা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় ছাত্র দল, শিক্ষা ঐক্য এবং প্রগতির মিছিলের দেখলেই আমাদের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করতো। তো আমরা মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই ছাত্র দলটা একটা শক্তপোক্ত অবস্থানে যায় এবং এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সাংগঠনিক অভিভাবক, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা। এটাই ছিল আমাদের মানে আজই মানে রাজনৈতিক পথ চলার যে চিরায়িত স্বপ্ন থাকে না একটা মানুষের ভিতরে, যে আমার নেতাকে আমি একটা জায়গায় দেখতে চাই। আমরা মনে করি আমরা সফল হয়েছি। তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উনি এনার কর্ম দিয়ে, কাজ দিয়ে, বিচক্ষণতা দিয়ে, আপনি যদি বিগত দিনে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দিকে বিবেচনা করেন, বেগম খালেদা জিয়ার সেরা প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বল্প জীবন দশায় উনি কিন্তু একদম ওনার দক্ষতা দিয়ে, কর্মদক্ষতা দিয়ে, সততা দিয়ে বাংলাদেশের ইতিহাসে একজন অনন্য রাষ্ট্রপতি হিসেবে আছেন। তারেক রহমানের যে ইশতেহার নিয়ে কাজ করে যাচ্ছেন, আমরা মনে করি আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক হিসেবে আমরা খুবই গর্ববোধ করি যে উনি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছেন। আমরা এই নির্বাচনের আগে কিন্তু উনি ফ্যামিলি কার্ড, তারপরে আপনার যে কৃষি ঋণ মওকুফ বা খাল খনন যে কর্মসূচিগুলো বড় দাগে, যেটা বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে যে কর্মসূচিগুলো দিয়েছিলেন, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি এবং আমরা মানুষের জন্য কাজ করতে পারছি। 17 বছর কিন্তু আমরা একটা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস একটি ছাত্র সংগঠন দ্বারা শাসিত হতো, নির্যাতিত, নিপীড়িত হতো। তো আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে 5 আগস্ট পরবর্তী সময়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এটাই আমাদের জীবনের সবথেকে বড় প্রাপ্তি এবং প্রত্যাশা যেটা ছিল সেটা পূরণ হয়েছে বলে আমরা সেই প্রত্যাশা করি। শাকির আহমেদ, আপনি পটুয়াখালী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। দীর্ঘ এই রাজনৈতিক পথ চলায় রাজনীতি আপনাকে কি দিয়েছে আর কি কেড়ে নিয়েছে? না দেখেন, আসলে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি মানুষের জন্য কিছু করব আর কি। তো আপনাকে যেটা বললাম, ক্লাস 8 থেকে আমার ছাত্র দলের প্রতি যে আগ্রহ, সে আগ্রহটা দিনকে দিন বেড়েছে এবং আমার টার্গেট ছিল বা আমার জীবনের লক্ষ্য ছিল। আমার মনে আছে ক্লাস 9-এ আমি পটুয়াখালী সরকারি জুবিলি স্কুলের ছাত্র ছিলাম। তো আমাদের স্কুলে হচ্ছে আপনার যখন আমাদের বার্ষিক পরীক্ষা হতো, তখন হচ্ছে ডিসি সাহেব ওনারা ভিজিট করতেন আর কি। তো আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার লক্ষ্য কী? তো আমি বলছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি বড় ছাত্রনেতা হব এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। তো সেই টার্গেটটা আমি সেট করে রাখছিলাম। এরপরে হচ্ছে আমি ঢাকা সিটি কলেজে এইচএসসি পড়াশোনা করেছি এবং আমি যখন এইচএসসিতে পড়ি তখন থেকেই আমি হচ্ছে জহিরুল্লাহ হলে, সার্জেন্ট জহিরুল্লাহ হলে আমার আসা যাওয়া, আমি বেশিরভাগ সময় ওখানেই থাকতাম। আমাদের ছাত্র দলের এক বড় ভাই ছিলেন, তো ওনার কাছেই যেতাম, উনি এখন বিসিএস ক্যাডার। তো বিশ্ববিদ্যালয়ের যে আবহাওয়া আর কি, কালচার, ফ্লেভার, সেগুলো আমি ওই সময় থেকেই চেষ্টা করেছি যে নিজের মধ্যে ধারণ করা, লালন করা। তো পরবর্তী সময়ে চান্স পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চান্স পাওয়ার পর থেকেই আমি অন্বেষণ করেছি যে আসলে ছাত্র দলের কারা আছেন। তো আমি মনে করি ছাত্রদল আমাকে অনেক কিছু দিয়েছে বলতে সম্মান দিয়েছে এবং দেশের জন্য কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমরা আপনাকে আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আমরা সামাজিকভাবে অনেকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি, কারণ আমরা ছাত্রদল বা বিএনপি করতাম, এটা অনেকেই আত্মীয় স্বজন বা অনেকেই ভালো চোখে দেখতো না, বঞ্চনার চোখে দেখতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা করেছি, কিন্তু কি করছি এগুলা। তো সেগুলো ওভারকাম করে আমরা এসছি এবং আজকে অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যদি কখনো বিপদ আপদে পড়ে তখন তারা আমাদের সাহায্য নেওয়ার চেষ্টা করে। এটা স্বাভাবিক, রাজনৈতিক লোকজনের সাহায্য নেওয়ার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমি কখনোই হতাশ হইনি। পরিবার থেকেও বাধা এসছে যাতে রাজনীতি বাদ দিয়ে অন্য কিছু করি, বাট কখনোই আমি হতাশ হইনি। আমার যে লক্ষ্য এবং আমার যে টার্গেট ছিল সেই জায়গাটাই আমি ছিলাম এবং
জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী, একজন নেতা হতে পেরেছি, এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আর হারিয়েছি বলতে আমার মনে হয় না যে আসলে আপনার মানুষের জীবনে, কারণ আপনার যেটা কপালে আছে সেটা তো আপনি পাবেনই। সম্মান হোক, অসম্মান হোক, ভালো হোক, মন্দ হোক, দুটোই আপনি পাবেন। আল্লাহ তাআলা যা করেছে আমার জন্য, আমি আলহামদুলিল্লাহ আর কি। আমি এটা নিয়ে কখনোই মানে কিছু হারিয়েছি আমি মনে করি না। যা কিছু আমার জন্য ছিল না, তা কিছু হয়তো আমি পাইনি, সেটা হচ্ছে বিষয়। বাট আলহামদুলিল্লাহ আমি আমার সংগঠন, আমার দল নিয়ে আমি গর্ব করি, এবং এই সংগঠনের একজন কর্মী হিসাবে আমি সবসময় আনন্দিত, এবং দেশের জন্য কাজ করতে পেরেছি এই সংগঠনের প্ল্যাটফর্ম থেকে, সেটার জন্য আমি গর্বিত। রাজু আহমেদ, আপনি 5 বার হামলার শিকার হয়েছেন এবং 7 মাস জেল কেটেছেন বিগত সময়। এই অভিজ্ঞতাগুলো আপনাকে ভেঙেছে নাকি আরো বেশি শক্ত করেছে? না, আমরা তো এই কণ্টকাকীর্ণ পথেই আমরা জেনে শুনে এসেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছি তখন আওয়ামী আমল, আমরা 11 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, 12 সাল থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। তখনই যখন বিরোধী দলের মিছিলে যেতাম তখন তো আমরা জেনে শুনে এই পথে পা বাড়িয়েছি যে আমাদের উপর হামলা হবে, মামলা হবে, জেল জুলুম খাটতে হবে। আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম হয়েছে, খুন হয়েছে। আপনি জানেন যে ছাত্রদলের সাবেক 2 জন সোনালী ফসল, যারা ছাত্র রাজনীতিতে নিজেদের জীবনে সর্বোচ্চ জায়গায় ওনারা অবস্থান করেছিলেন, আমাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, পুরান ঢাকার কৃতি সন্তান, এবং আমাদের এমিলিয়া চালি। একজনকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন 15 সালে আমি জেলে ছিলাম, তখনও ভাই ছিল, বেঁচে ছিল। তো আরেকজন আমাদের এমিলিয়া চালি, ওনাকে কিন্তু গুম করে কয়দিন আগে আপনি দেখলেন যে পত্রিকায় আসলো যে ওনাকে শীতের লক্ষণ নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এই যে ভয়ার্থ কথা, ভয়ার্থ পরিস্থিতি, এই কিছু ফেস করেই কিন্তু আমরা বিগত সময়ে রাজপথে ছিলাম। কারণ আমরা তো একটা সাহস নিয়ে রাজপথে এসেছিলাম যে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। অতএব আমরা একটা গণতান্ত্রিক পথে আছি। এই গণতন্ত্রের যাত্রা কোনো না কোনো সময় আমরা সফল হব। এই যাত্রা পথে আমাদের মাঝে হয়তো অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে, হামলার সম্মুখীন হতে হবে, মামলার সম্মুখীন হতে, জেল খাটতে হবে। এগুলো আমরা জেনে শুনে বুঝে আসলে আমাদের এই পথে আসা। আর ভালো লাগার জায়গাটা হচ্ছে যে আমরা যে পথে ছিলাম সেই সঠিক পথে ছিলাম। মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারছি, গণতন্ত্রের জন্য কাজ করতে পেরেছি, এবং মানুষের কণ্ঠস্বর হয়ে রাজপথে নিজেদের কণ্ঠকে মিলিয়ে কাজ করতে পেরেছি। জুলাই আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি, এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে জন আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের পথ উন্মোচন হয়েছে। আমরা সেজন্যই সেই পথ উন্মোচন করার ক্ষেত্রে আমরা একজন কর্মী হিসাবে, ছাত্র দলের কর্মী হিসেবে রাজপথে ছিলাম। সেটা অবশ্যই আমাদের গর্বের বিষয়, এবং আমরা এটা গর্ববোধ করি যে আমরা গণতান্ত্রিক সকল আন্দোলনে, বিএনপি এবং এর অঙ্গ এবং সদস্য সংগঠন সবগুলোই কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে, বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার যে আন্দোলন আছে, সেটা আপনি 71 থেকে শুরু করে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর যে গণঅভ্যুত্থান হয়ে গেল, প্রত্যেক জায়গায় কিন্তু বিএনপি জন আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে গেছে, এবং আমরা সবসময় মানুষের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। তো সেই পক্ষের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মাঠে থাকতে পেরে অবশ্যই আমরা আনন্দিত বোধ করেছি, ভালো লাগা কাজ করেছি, এবং আমরা সর্বশেষ আমাদের সত্যের জয় হয়েছে, এটাই সব থেকে ভালো লাগার কাজ করে। আমরা কখনোই হামলার শিকার হলেও আমাদের মনোবল ভাঙেনি, জেলখানাতে গেলেও আমাদের মনোবল ভাঙেনি, এবং আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম হয়েছে, খুন হয়েছে, কখনোই একটি ঘটনা আমাদেরকে, কর্মীদেরকে, মনোবলকে একটি মাত্র এক বিন্দু চিরে ধরাতে পারেনি। আমরা সত্যের পথে ছিলাম, গণতন্ত্রের পথে ছিলাম। সেই গণতন্ত্র আজ সঠিক পথে পরিচালিত হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে। আমরা সেই যাত্রায় মনে করি যে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আলহামদুলিল্লাহ দল আমাদেরকে সম্মান দিয়েছে। আপনি যে কথাটি ভাইকে বললেন যে দল থেকে কী পেয়েছেন, কি হারিয়েছেন, স্বর্ণালী সময় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়ে আমাদের আরও 10টা বন্ধু, 5টা বন্ধুরা যে পথ, যে ক্যাম্পাস জীবন তারা এনজয় করেছে, হলে থেকেছে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়েছে, প্রোগ্রাম মানে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে কার্যক্রম, দেখা যাচ্ছে আমার বন্ধুরা পরীক্ষা দিয়েছে, আমি জেলখানায় একটা সেমিস্টার পরীক্ষা দিয়েছি, 7 সেমিস্টার। আমাদের জেলখানায় আমি একা পরীক্ষা দিচ্ছি, ওরা দেখছে ক্লাসরুমে পরীক্ষা দিচ্ছে। আমরা যখন হাজিরা দিচ্ছি ওরা তখন ক্লাস করছে। আমরা তো হারিয়েছি অনেক কিছু, কিন্তু আমাদের প্রাপ্তিটা অনেক বেশি। এই দল করার কারণে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে, ছাত্র দলের রাজু হতে পেরেছি, আমাদেরকে দল সম্মান করে। তো এটা অনেক বড় পাওয়া। দল করার কারণেই আপনি আমাদের আজকে এখানে ডেকেছেন। আমি সাধারণ শিক্ষার্থী হলে আমি একটা চাকরি করতাম গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস, কিন্তু আপনার সাথে আমার পরিচয় হতো না, সারা বাংলাদেশ মানুষ আমাকে চিনত না, আমি মানুষের জন্য কাজ করতে পারতাম না। তো দল করে হারানোর থেকে প্রাপ্তিটাই আমাদের বেশি, এবং এই প্রাপ্তিতে আমরা আনন্দিত বোধ করি, এবং আমার আরও বেশি দলের জন্য, দেশের জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত হই।
শাকির আহমেদ, শুধুমাত্র বিরোধী মতের রাজনীতির সাথে যুক্ত থাকে আপনাকে 2010 সালে হল থেকে বের করে দেওয়া হয়। এরপরে 2024 সালের 26 মে আপনি হাইকোর্টে হামলার শিকার হন। এটা কি রাজনৈতিক সহিংসতা নাকি রাষ্ট্রীয় ব্যর্থতা? দুটোই বলতে পারেন। কারণ হচ্ছে আপনি জানেন যে গত 5ই আগস্টের আগে 15 বছর বাংলাদেশে কি হয়েছে আপনার ধারণা আছে। এবং আপনি জানেন যে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আপনার সন্ত্রাসের একটা অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এবং তাদের যে ছাত্র সংগঠন ছিল বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগের মাধ্যমে তারা শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশকে বিনষ্ট করেছিল এবং প্রত্যেকটি ক্যাম্পাসকে তারা সন্ত্রাসের একটা অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছিল এবং প্রত্যেকটি হলকে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে হল ছিল, হোস্টেল ছিল, সেই জায়গাগুলোয় তারা যারা ছাত্রলীগ করত, ছাত্রলীগের মিছিল মিটিং করতো, শুধু তাদেরকেই এই হলে বা হোস্টেলে রাখা হতো। এবং সেই ধারাবাহিকতাই কিন্তু আমাদের উপরে ধাপে ধাপে রাজুর উপরে 7 বার হামলা হয়েছে। আমরা যেদিন আপনি 2024 সালের কথা বলেছেন, সেটা কিন্তু ওই একই ধারাবাহিকতায়, প্রত্যেকটি ক্যাম্পাসকে তারা তাদের নিজেদের সম্পত্তি মনে করত এবং শুধুমাত্র যারা ছাত্রলীগ করতো তারাই ক্যাম্পাস হলে ভালো থাকতো, আসা যাওয়া করতো। আমাদেরকে কিন্তু ক্লাস করতে, পরীক্ষা দিতেও কিন্তু বাধা সৃষ্টি করা হতো। এবং ওই ধারাবাহিকতায় আপনার 2024 সালের এপ্রিল মাসের আমাদের শ্রাবণ ভাই জুয়েল ভাইয়ের কমিটি হলো এবং মে মাসে, তখন রমজান মাস ছিল, তখন জুয়েল ভাইয়ের একটি বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগ একটি মব তৈরি করেছিল। তো আমাদেরকে তারা ক্যাম্পাসে ঢুকতে দিবে না, এরকম একটা বিষয় ছিল। তো আমরা খুব সুশৃঙ্খল সংগঠন, আমি আগেই আপনাকে বলেছি যে প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। তো আমরা খুব সুশৃঙ্খলভাবে আমরা হাইকোর্ট থেকে দোয়েল চত্বরের দিকে এগোচ্ছিলাম। তো পথে ওরা আমাদেরকে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে, বাট আমরা তো নিরস্ত্র ছিলাম। ওদের হাতে আপনার নানান ধরনের দেশীয় অস্ত্র ছিল, তারপরে আপনার এই যে কাচের বোতল, এগুলো নিক্ষেপ করতেছিল অনবরত। তো আমরা তখন, যেহেতু আমাদের হাতে কিছু নেই, আমাদের তো প্রতিরোধ করার মতো অবস্থা ছিল না, আমরা পিছু হটি। এবং ওখানে আপনার ছাত্রলীগের বহিরাগত আপনার ক্যাম্পাসের ছেলেপেলে তো ছিলই, তার পাশাপাশি বহিরাগত মহানগরের যারা ছিল এরাও ছিল। আমরা যখন পিছু হটি, রাজু আমার সাথেই ছিল। ভাগ্যক্রমে আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আমরা হাইকোর্টের ভিতরে চলে গেছিলাম এবং একটা কাজ, আমরা ওই হাইকোর্ট এখানে মসজিদ ছিল, তো ওদেরকেও বহিরাগতদের নিয়ে একটা করছে, পুলিশ ওদের সাথে আছে, পুলিশ টিয়ার মারছে। তো আমি একটা বাথরুম থেকে, ওই হাইকোর্ট মসজিদ ছিল, পাশে একটা বাথরুম ছিল, পাবলিক টয়লেট। তো আমি লাফ মারি উঠে গেলাম, তারপরে ভাই ছিল আমার পিছনে। তো আজকে আমরা ভাগ্যক্রমে একসাথে কথা বলতে পারছি। তো একটা কাজ ফট করে পড়ে ভাইয়ের একদম এখান থেকে কেটে গেলো সব। তো পরে ভাইকে ধরে নিয়ে আসলাম, পরে তো ভাই কোন হসপিটালে গেছিলাম, আমি তো অনেক লোকজন। এখানে কাকতালীয় বিষয় যে আমার ওই দিন আমার আপন ছোট ভাই, ও তখন ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক ছিল। তো ছাত্রলীগের টোটাল প্রোগ্রামটা, ছাত্রলীগ এই আমাদের প্রোগ্রামটাই বিট করছিল আর কি। ছাত্রলীগের লাইভ করার সময় যখন ছাত্রদলের উপর ওরা অ্যাটাক করে, মসজিদের সামনে আমাদের নেতাকর্মীকে কি নির্মমভাবে মেরেছিল, আপনার মনে আছে? অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। তো তখন ও লাইভ করতেছিল, তখন ওকে ওরা মারধর করে লাইভ করা অবস্থায় এবং মোবাইল কেড়ে নেয়। তো আমি যখন মসজিদের পিছনে, হাইকোর্টের মসজিদের পিছনে আমরা আশ্রয় নিই একটা পরিত্যক্ত ড্রেনে, তখন আমার বাসা থেকে ফোন করলো আমার আম্মা যে লাইভে দেখছে যে আবিরকে মারতেছে। তা আমি খুব জোরে কথা বলতে পারতেছিলাম না, কারণ আমরা মসজিদের ওয়াশরুমের পিছনে পরিত্যক্ত টয়লেটে আশ্রয় নিয়েছিলাম। আমার সাথে রাজুরা মনে হয় ওই দিকে চলে গেছিল, পার হয়ে চলে গেছিল। আমরা আর পার হতে পারিনি। আমি, আমাদের বর্তমান ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল রিয়াদ, আর সাবেক যুগ্ম সম্পাদক সুহান, আমরা 3 জন আটকা পড়ছিলাম ওইখানে। তো আমরা জোরে কথা বলতে পারতেছি না, কারণ আপনার ওয়াশরুমে ছাত্রলীগ অলরেডি ওরা সার্চ করতেছে যে কেউ আছে কিনা আর কি। তো আমরা ঠিক ওয়াশরুমের পিছনে, ওয়ালটার পিছনে। তো আমি কথা বলতে পারতেছিলাম না, আম্মু কান্না করতেছিল যে
তোমার ভাইকে মারতেছে, তুমি একটু দেখো, সেভ করো। বাট ওই সময়টা আসলে আমার জীবনের সব থেকে অসহায় মুহূর্ত এবং আমার সব থেকে খারাপ দিন ছিল এটা। যদিও এই কারণে যে আমার ভাই, আমি ভাবছিলাম যে হয়তো কার্জন হল কেন্দ্রিক আমাদের পটুয়াখালীতে অনেক ছাত্রলীগের নেতা ছিল তখন, তো এরা হয়তো কেউ ওকে অ্যাটাক করেছে, পার্সোনালি অ্যাটাক করেছে, কারণ ও যেহেতু জার্নালিস্ট, ওকে তো অ্যাটাক করার কথা না। পরবর্তী সময় এগুলো নিয়ে আমাদেরকে অনেক হ্যারেস করা হয়েছে, কারণ আমার ভাই ও হচ্ছে আপনার মামলা করতে গেছিল, মামলা নেয়নি, পরে এটা নিয়ে অনেক হ্যারেস করছে আমাদের। এই যে আপনারা এত অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আর রাজনীতি করব না? না, প্রত্যেকটি, রাজু যে কথাটি বলেছে, প্রত্যেকটি স্ট্রাগল এবং প্রত্যেকটি আপনি মুসিবত যদি বলেন, বালা মুসিবতই আমাদেরকে আরও বেশি মানসিকভাবে শক্ত করেছে। এবং আমরা শেষ দেখতে চেয়েছিলাম যে আমরা তো আসলে আপনি 28শে অক্টোবরের পরবর্তী আমাদের যে আন্দোলন ছিল এবং 5ই জানুয়ারি আপনার 2013, 14, 15 সালে যে 93 দিনের আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলোয় কিন্তু আমরা মৃত্যুর ভয় নিয়েই রাস্তায় নেমেছি। কারণ আপনি যদি 15 সালের আন্দোলনের কথা বলেন, 93 দিনের আন্দোলন, সেই আন্দোলনে আমি ফার্স্ট টু লাস্ট সেই আন্দোলনে ছিলাম এবং সেখানে পুলিশ কিন্তু সরাসরি গুলি করত, গুম করত। আপনি জানেন হয়তো যে আমাদের কিন্তু 350 নেতাকর্মী গুম হয়েছে। জনিকে 17টা গুলি করা হয়েছে। 15 সালে জনিকে কিন্তু গুলি করা হয়েছে 15 সালে। এই 350 যারা গুম হয়েছিল তারা কি ফেরত আসছে? এর মধ্যে 110 জন হচ্ছে আর ফেরত আসেনি, 108 জন বা 110 জন আর ফেরত আসেনি। এই যে আপনারা শুধু বিরোধী মতের রাজনীতি করার কারণে হলে থাকতে পারেননি, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, এখন তো আপনারা আসলে সরকারি দলের ছাত্র সংগঠনের সদস্য, এখন যারা বিরোধী মতে আছে তারা কি আসলে স্বাধীনভাবে ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে বা সারা দেশে রাজনীতি করতে পারবে কিনা বা হলে থাকতে পারবে কিনা? অবশ্যই পারবে, কারণ আপনি আমাদের অতীত ইতিহাস দেখেন। আমরা 2001 সালে থেকে 2006 সাল আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, 91 থেকে 96 আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। সেই সময়গুলো আপনি যদি পর্যবেক্ষণ করেন, আপনি দেখতে পারবেন যে সেখানে কিন্তু প্রত্যেকটি ছাত্র সংগঠনের সহাবস্থান ছিল। এবং আমরা যে গেস্ট রুম কালচারের কথা জানি, গত 15 বছর ছাত্রলীগ যে গেস্ট রুম কালচার, গেস্ট রুম হচ্ছে ছাত্রলীগের একটি আপনার অফিস বলতে পারেন, তারা একটা অফিস বানিয়ে নিয়েছিল এবং প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীকে বাধ্য করা হয়েছে ছাত্রলীগ করার জন্য। কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো ইতিহাস নেই। আমরা কিন্তু আমাদের ক্যাম্পাসে, রাজুর কাছে আসতে চাই, এই গণরুম কালচারটাকে আসলে বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা গেছে কিনা? আমরা চিরতরে, আবারও বলছি চিরতরে, যে অপসংস্কৃতির রাজনীতি ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি তো ভূমিধস বিজয় হয়েছে, তখন তো বাধ্য করা হতো সাধারণ শিক্ষার্থীদের মিটিং এ যাওয়ার জন্য। আপনারা কি বাধ্য করবেন? এখন তো আপনি বলেন যে আমরা এখন ক্ষমতাসীন দল, নির্বাচন হয়েছে, আমরা মানে এককভাবে আমরা জয়লাভ করেছি, বিএনপি সারা বাংলাদেশে প্রত্যেকটি আসন মানে আমাদের অবস্থান আছে। আমরা চাইলেই তো সেই কালচার ফিরিয়ে আনতে পারতাম। আমরা কখনোই চাই না যে আমার দলের মিছিলে জোর করে একটি ছেলেকে নিয়ে আসুক বা মিছিলে না আসার কারণে একজনকে হামলা করা হোক, মামলা করা হোক। এবং আমরা সবসময় সহাবস্থানের পক্ষে। যারা এখন বিরোধী দল আছেন অবশ্যই তারা কথা বলবেন, তারা রাজনীতি করবেন। আমরা সুন্দরভাবে, আপনি দেখেছেন যে যাদের কারণে, যে ব্যক্তির কারণে তারেক রহমান 17 বছর বাইরে ছিল, বাংলাদেশে ফিরে এসে 300 ফিটে 17 মিনিটের বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি কখনোই একটিবারের জন্য আওয়ামী লীগের নাম উচ্চারণ করেন, শেখ হাসিনার নাম উচ্চারণ করেন। তিনি প্রতিহিংসা রাজনীতিকে পরিহার করে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ, সেই পথে উনি এগিয়ে যাচ্ছেন। ভূমিধস বিজয় অর্জন করার পরেও কিন্তু উনি জামাতের আমিনের সাথে দেখা করছেন, নাহিদের সাথে দেখা করছেন বাসায়। যে এই যে সহমর্মিতার রাজনীতি, পরস্পরকে সবাইকে সাথে নিয়ে, সকল বিরোধী মতকে নিয়ে, পথকে নিয়ে একসাথে পথ চলার যে রাজনীতি, এটা তারেক রহমানের কাছ থেকে আমাদেরকে দেখা। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, প্রত্যেকটি ক্যাম্পাসে সকল রাজনৈতিক সংগঠনগুলো সহাবস্থান থাক। কিন্তু আমাদের এখানে একটি জায়গায় আমাদের এখন যারা বিরোধী দল আছে এদের সাথে আমাদের মত পার্থক্য হচ্ছে এই যে তারা গুপ্ত রাজনীতির বিশ্বাসী করে। মনে করেন আদর্শিকভাবে ধারণ করবে একটা, কাজে প্রমাণ করবে একটা। আপনার সাথে সারাদিন আপনার বেডমেট থাকবে, আপনার সাথে ঘুমাবে, খাবে, আড্ডা দিবে, বলবে আমি সাধারণ শিক্ষার্থী, কিন্তু সে গোপনে গোপনে স্ট্যাটাস দিবে যে আপনার বিরুদ্ধে, কারণ সে একটা গুপ্ত সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করে। আমরা চাই সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যত ছাত্র সংগঠন আছে নিজের পরিচয়টাকে দিয়ে, যে আমি যেমন গর্বের সাথে বলতে পারি, যখন 15 সালে আমার কোনো পদ ছিল না, আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম ফেব্রুয়ারি থেকে, তো
আমি বলেছিলাম, আমাকে বলছিল যে তুমি কে, আমি জোর গলায় আমি শাহবাগ থানায় বলেছিলাম, ওইখানের এসআই ছিল শহীদুল, আমার নামটা মনে আছে। আমাকে ছাত্রলীগ অসংখ্যবার হামলা করেছিল, আমি অক্ষত অবস্থা ছিল, আমার কিছুই ছিল না, প্যান্ট ছাড়া কিছু গায়ে ছিল না। সেই সময় আমি কিন্তু আমার কণ্ঠ উচ্চ করে আমি বলেছি যে আমি ছাত্রদলের একজন কর্মী, আমার সলিমুল্লাহ মুসলিম হলের আমি ছাত্রদলের একজন কর্মী। আমি চাই প্রত্যেকটি দঙ্গ সংগঠনে যারা আছেন, প্রত্যেকটি ছাত্র সংগঠনে যারা আছেন, তারা তাদের পরিচয় দিয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করলে অপর যে ছাত্র সংগঠনগুলো এদের জন্য সুবিধা হয়। আমরা পরিচয় গোপন করে গুপ্তভাবে রাজনীতিকে বাংলাদেশ থেকে মানে আমরা পরিহার চাচ্ছি, আমরা তাদেরকে আহ্বান জানাবো। আপনি যেহেতু গুপ্ত রাজনীতির কথা বলছিলেন, যে ছাত্র শিবির কে উদ্দেশ্য করে বলছেন, অবশ্যই তারা ছাত্র লীগের মধ্যে ছিল গুপ্ত হিসেবে, ছাত্র দলের মধ্যে যে নেই তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এটা থাকতেই পারে, এটা আমরা অস্বীকার করতে পারছি না। যেহেতু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্র দল, এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা হয়তো বা যেহেতু সরকার দলে যায় নাই, আমরা দেখেছি যে ওই উসমানী আমলে, সুলতানি আমলে বাইজেন্টিয়ান যারা ছিল বা যারা ওই যে আপনার মানে পুরাই মানে মঙ্গোলিয়ানরা ছিল আর কি, ওরা কিন্তু একজন মানুষ আসতো ছোটবেলা থেকে সে ওই বসতিতে ঢুকে যেত, 60 বছর 70 বছর তার জীবন দশায় ওই বসতিতে বিয়ে করছে, খাওয়া দাওয়া করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু 60 বছর পরে প্রমাণ হয়েছে যে এটা হচ্ছে যে একটা কাফেরদের গুপ্তর। তাই আমরা এই রাজনীতি চাই না, আমরা চাই যে আপনি যা সেটা বলে বাংলাদেশের রাজনীতি করুন, আপনার জন্য অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আমার সাথে আপনার রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকবে, তর্ক হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, সব কিছু হবে, কিন্তু আপনার পরিচয়টা আপনি উন্মোচন করে রাজনীতি করেন। সেটাই আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশ গণতন্ত্রের পথে চলছে, তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ আমরা সবাই মিলে একসাথে সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে থাকবে, ছাত্র সংসদ ইলেকশন হবে, আমরা তর্ক করব, বিতর্ক করব, যৌক্তিক সমালোচনা করব, কিন্তু আমরা নিজেদের পরিচয় দিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। অবশ্যই বিরোধী দলকে, বিরোধী মতকে শ্রদ্ধা করে তাদের সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আগামী দিনের গণতন্ত্র তো আপনাকে বিরোধী মত থাকতেই হবে। আমাদের মানুষের কথা বলার জন্য আমাদের এই 17 বছরের সংগ্রাম। আমরা কথা বলতে পারিনি, আমরা চাই সবাই কথা বলুক, আমরা চাই যৌক্তিক সমালোচনা করেই আমরা সামনের দিকে আগামী দিনে গণতন্ত্রের পথে চলতে চাই। সেই যাত্রায় সকলেই কাঁধে কাঁধ মিলে কাজ করবে সুন্দরভাবে, আমরা সেই প্রত্যাশা রাখি। শাকির আহমেদ, অনেকেই বলেন যে ছাত্রদল নাকি এখন সাংগঠনিকভাবে শক্তিশালী নয়, আগের মতো সেই শক্তি নেই, এখন দুর্বল হয়ে গেছে। এটার সাথে কি আপনি একমত? কথাটা কি আসলে সত্য? কোনোভাবেই না। কারণ হচ্ছে আপনি দেখেন, গত 17 বছর 5ই আগস্টের আগে 17 বছর কিন্তু বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল এই হাসিনা বিরোধী আন্দোলনে ভ্যানগার্ড হিসেবে ছিল, সম্মুখ যোদ্ধা হিসেবে ছিল। গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু ছাত্রদল কিন্তু পিছনে ফিরে তাকায়নি, সামনে অগ্রসর হয়েছে। তো সেখানে সাংগঠনিকভাবে ছাত্রদল আরও শক্তিশালী আমি মনে করব। 5ই আগস্ট পরবর্তী সময় আপনি দেখেন যে বিগত 15 বছরের যে জরাজীর্ণ একটা, প্রত্যেকটা ক্যাম্পাসে একটা জরাজীর্ণ যে একটা পরিস্থিতি ছিল, যে কথাটি আমি কিছুক্ষণ আগেও বলেছি, যে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী বান্ধব পরিবেশ ছিল না। সেখানে আমরা কি করলাম, 5ই আগস্টের পরে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 38টি টিম গঠন করে সারা বাংলাদেশে আমরা কাজ করেছি। এবং ওনার যেটা নির্দেশনা ছিল, তিনি বলেছিলেন আমাদেরকে যে তোমরা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, শিক্ষার যে পরিবেশ সেটা ফিরিয়ে আনবে, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবে, প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থীদের মতামত নিবে, তাদের মতামত অনুযায়ী ওই ক্যাম্পাসে তোমাদের কার্যক্রম পরিচালনা করবে। এবং আপনি দেখেন, আমি গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে হারিয়ে যাওয়া শিক্ষার পরিবেশ এবং আপনার একজন অভিভাবক, একজন শিক্ষার্থী, সে কিন্তু রাজনীতি মানি ভয়ে একটা বিষয় ছিল। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় আপনি দেখবেন যে অনেকে ভর্তি হতে চাইতো না, যে এখানে মনে হয় আসলে পলিটিক্সের কারণে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, মারামারি বা কাটাকাটি। কিন্তু সেই ভয়ের জায়গা এখন কিন্তু নাই। কারণ কি, আমরা 5ই আগস্টের পরে যখন অন্যান্য অপর সংগঠন, যারা গুপ্ত সংগঠন, ইতিমধ্যে রাজু বলেছে, সেই গুপ্ত সংগঠন যখন বিভিন্ন প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত, আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল সহ বট আইডি থেকে আমাদেরকে ছোট করার জন্য ব্যস্ত ছিল, তখন আমরা ব্যস্ত ছিলাম শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। আমরা কাজ করেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই পাড়াগাঁয়ের একটা শিক্ষা প্রতিষ্ঠানকেও আমরা যাতে শিক্ষার পরিবেশ, শিক্ষার্থী বান্ধব পরিবেশ আমরা তৈরি করেছি। এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা সেই সন্ত্রাসের রাজনীতি, মাদক, ইপটিচিং আমরা দূর করেছি। আচ্ছা, আপনারা এত কাজ করার পরেও ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যর্থতার কারণ কি?
দেখেন এখানে আপনি তো জানেন যে প্রত্যেকটা ইলেকশন আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা, আমি মনে করি, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কাউকে চিনতাম না, হয়তো রাজু আমার পাশে আছে সেও চিনতো না, আমি চিনতাম না এবং আমি যেহেতু চিনতাম না, তাহলে এত শিবিরের ভোট কোথা থেকে আসলো আপনি বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি এক্সাম্পল হিসাবে দাঁড় করান, সেখানে শিবিরের কোনো অস্তিত্ব ছিল না, সেই জায়গায় শিবির এত বেশি ভোট পেয়েছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাই যে নির্বাচনে আমি একটু বলি, নির্বাচনে ছাত্রলীগ ছিল না, তাহলে কি তারা ছাত্র দলকেও সাধারণ শিক্ষার্থীরা চায়নি না, এরকম কিছু? আমি তো আগেই বলেছি আপনাকে যে এখানে অবশ্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আগামীতে যে ইলেকশন হবে, আপনারা ক্ষমতাসীন, সেই ইলেকশনে যদি যারা হেরে যায় তারা দাবি করে ইঞ্জিনিয়ারিং হয়েছে? না, এটা আপনার স্বচ্ছতা থাকতে হবে। আমি ভাই কথা একটু আমি ফ্লোর নেওয়ার চেষ্টা করি। আমি যেটা বলতে চাই যে আপনি দেখেছেন যারা নির্বাচনকালীন সময় দায়িত্বে ছিল, গণতান্ত্রিকভাবে বাংলাদেশ ক্ষমতা হস্তান্তরের পরপরই ভিসি কিন্তু পদত্যাগ করছে, তার জবাব দিতে জায়গা কিন্তু সে দিয়ে যায়নি। আবার নীলক্ষেতে ব্যালট পাওয়া গেছে, যেখান থেকে ছাপানো হয়েছে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেস আছে, সেখান থেকে না করে এখান থেকে করা হয়েছে। আমাদের হয়তো বা সাংগঠনিকভাবে আমাদের দুর্বলতা থাকতে পারে, এটা আমাদের অকপটে আমরা স্বীকার করব যে 17 বছর যে ক্যাম্পাসে আমরা যেতে পারিনি, আমাদের একটা কর্মী যদি পরিচয় দিয়েছে যে আমি ছাত্রদলের কর্মী, তাকে হল থেকে মেরে বের করে দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কানেকশন একটু কম ছিল, 17 বছর আমরা কোনো ক্যাম্পাসে যেতে পারিনি। এটা যেমন সত্য, তেমনই এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটি ক্যাম্পাসে যে যারা ভিসি নিয়োগ ছিল, যারা প্রক্টর ছিল, তারা তাদের দায়িত্ব অবহেলার কারণেও এই নির্বাচনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে সবাই কোশ্চেন করেছে। আমরা মনে করি আগামীতে যে নির্বাচন হবে ছাত্র সংসদগুলো, আমরা সেই সংসদ নির্বাচনগুলোতে আমরা ছাত্র দল, আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, শিক্ষার্থী বান্ধব কাজ করে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা মনে করি যে ছাত্র সংসদ হবে, সেই ছাত্র সংসদ বিএনপির যেমন ভূমিসহজ বিজয় অর্জন করেছে, আমরা সেই নির্বাচনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের স্বচ্ছ ভোটের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীদের ভোট নিয়েই ছাত্রদল আগামীতে সব থেকে জনপ্রিয় সংগঠন হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ। অলরেডি তো ছাত্রদল দক্ষিণ দেশের সর্ববৃহৎ সংগঠন, আগামীতে এটা আমরা, আপনি যেটা বললেন যে সাংগঠনিক ছাত্রদল দুর্বল হয়ে গেছে কিনা, আমি ওইখানে একটু পিছনের দিকে আমি যেতে চাই। ছাত্রদল যদি দুর্বল হতো তাহলে জুলাই আগস্ট আন্দোলনে 142 জন ছাত্রদলের নেতাকর্মী মারা গেছে। কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না যে আমাদের এতজন শিক্ষার্থী মারা গিয়েছে। আপনি যদি বিগত দিনের গুম খুনের কথা স্বীকার বলেন, ছাত্রদলের সব থেকে বেশি নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অঙ্গহানি হয়েছে, এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে 142 জন নেতাকর্মী আমরা পদ পদবি সহ আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা সব বায়োডাটা দিয়ে আমরা বই আকারে প্রকাশ করেছি যে আমাদের এককভাবে শুধুমাত্র ছাত্র দল থেকেই 142 জন নেতাকর্মী আমাদেরকে মৃত্যুবরণ করেছে। আমরা ছাত্রদল যদি দুর্বল সংগঠন, তাহলে আমরা তো রাজপথে থাকতাম না, যেখানে রাজপথে আপনাদের 142 জন শুধু মারাই গেছে, আর অসংখ্য জন মানে আপনার অঙ্গহানি হয়েছে, চোখ নাই, কান নাই, নাক নাই, এরকম অসংখ্য জুলাই যোদ্ধা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা কলেজের ইমরান এখনো সে সিঙ্গাপুরের চিকিৎসার জন্য সে কি আর্তনাদ তার, আপনি দেখেন 27 বার তার পায়ে অপারেশন হয়েছে। শুধুমাত্র ইমরানের কথা বলি, এরকম অসংখ্য নেতাকর্মী সারা বাংলাদেশে এবং বিদেশে চিকিৎসা নিচ্ছে। আমরা সাংগঠনিকভাবে কখনোই আমরা দুর্বল ছিলাম না, বরঞ্চ আপনি এটা বলতে পারেন যে সাংগঠনিকভাবে সব থেকে অত্যাচারের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল, এবং এর শহীদদের সংখ্যা, রক্ত দেওয়ার সংখ্যা, রাজপথে শ্রমের সংখ্যা, ঘামের সংখ্যা, সব থেকে একক ছাত্র সংগঠন হিসেবে 17 বছর যে ফ্যাসিবাদের কবলে আমরা ছিলাম, ছাত্রদলই সব থেকে বেশি নিপীড়নের শিকার হয়েছে এবং নিপীড়িত হয়েছে, জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। একক সংগঠন হিসেবে আমরাই সব থেকে বেশি রাজপথে আমাদের জীবন দিতে হয়েছে। অতীত ইতিহাস দেখলে আপনি দেখবেন যে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু ছাত্রদলই নেতৃত্ব দিয়েছিল। এটা তো আমরা শুরুতেই বলছিলাম যে 1 মার্চ আপনাদের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে, আগামীতে হয়তোবা খুব সহসাই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের বিরুদ্ধে লবিং এবং গ্রুপিং এর একটা অভিযোগ বরাবরই ছিল। এবার যে কমিটিটা গঠন করা হবে সেখানে কি লবিং গুরুত্ব পাবে নাকি ত্যাগটাকে গুরুত্ব দেওয়া হবে? দুজনের কাছে প্রশ্ন। ভাই আগে বলুন। আচ্ছা, দেখেন আমাদের 17 বছর এই আমাদের সংগঠনের কিন্তু শত শত নেতাকর্মী জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছে, এবং এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে বা যারা ক্যান্ডিডেট হয়েছে, অধিকাংশ না, সবাই কিন্তু আপনার ত্যাগী, পরিশ্রমী। তো আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সিদ্ধান্ত নেবেন যে উনি পরবর্তী ছাত্র দলের নেতৃত্ব কাদের হাতে তুলে দিবেন, কারণ সেই অধিকার তাকে দেওয়া হয়েছে, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। তো উনি সিদ্ধান্ত নেবেন এবং এখানে ত্যাগকে গুরুত্ব দেওয়া হবে। আমি মনে করি কোনো লবিং তদবিরে ছাত্র দলের কমিটি হয় না,
সবসময় ত্যাগের মূল্যায়ন করা হয় আমি মনে করি, বা আমি দেখেছি বিগত দিনে যে ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে আসে। তারেক রহমানের নেতৃত্বে ছাত্র রাজনীতির কথা বলা হচ্ছিল, তো তার নেতৃত্বে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কেমন দেখেন আপনি? অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ যদি আপনি একটি নিপীড়িত পরিবার দেখেন বা রাজনৈতিকভাবে সব থেকে জুলুমের শিকার কিন্তু জিয়া পরিবার। আপনি জানেন তারেক রহমান নিজেরও মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল, দীর্ঘদিন তিনি চিকিৎসা নিয়েছেন। তো আমরা মনে করি আগামী দিনে যে নেতৃত্ব আসবে, অবশ্যই যারা রাজপথে শ্রম ঘাম ছিল, যারা সংগঠনের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছে, যারা রাজপথে মাঠে ছিল, দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য জেল জুলুম হামলার শিকার হয়েছে, এর মাঝখান থেকেই আমাদের শাকির ভাই যেটা বলল, আমাদের যারা প্রার্থী আছে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে দলের জন্য, প্রত্যেকেই জেল খেটেছে, মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে একটি পর্যায়ে এসে আমরা ছাত্র রাজনীতির যে আপনার পরিবর্তিত পরিস্থিতি, ছাত্র রাজনীতি কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। কেমন চেঞ্জ হয়েছে? যে রাজনীতি আগে ছাত্র রাজনীতি ছিল সেগুলো আমরা নতুন ধারায় নিয়ে আসতে চাচ্ছি, এবং নিয়ে আসার পিছনে এই নতুন ধারার রাজনীতির প্রবর্তককে কিন্তু তারেক রহমান করেছেন। উনি যেহেতু আমাদের সাংগঠনিক অভিভাবক, আমি মনে করি উনি যোগ্য নেতৃত্বই আমাদের জন্য বেছে নেবেন। আর যাকেই নেতৃত্ব দিক তার নেতৃত্ব মেনেই ছাত্রদল আগামী দিনে সারা বাংলাদেশ সহ একটি ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের যে জৌলুস, সেই জৌলুস ছাত্রদল তার হাত ধরেই ফিরে আসবে। ছাত্রদল সবসময় জৌলুস ছড়িয়েছে। তো এখন যেটা আপনি বললেন যে আপনাদের কি মনে হচ্ছে কিছুটা হলেও মিলান হয়েছে কিনা, না, আমরা মনে করি কখনোই আমাদের জৌলুস মিলান হয়নি, বরঞ্চ হামলা মামলার কারণে আমাদের হয়তো একটু পিছিয়ে থাকতে হয়েছে। কিন্তু এখন এই গণতন্ত্র অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পরে তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তখন উনি সেরা নেতৃত্ব বাছাই করবেন, এবং সেই নেতৃত্বেই আমরা সামনের দিনে ছাত্রদল আরও ভালোভাবে কাজ করবো শিক্ষার্থীর জন্য, আমরা সেই প্রত্যাশাই রাখছি ইনশাআল্লাহ। শাকির আহমেদ, আপনারা নিজেরাই বলেন যে আপনারা ভ্যানগার্ড হিসেবে কাজ করেন, তাহলে ছাত্রদল শুধুমাত্র স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তাদের কতটা আছে? তার আগে আমি একটু যোগ করি, আপনি যে বলেছিলেন যে তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কেমন হবে, ইতিমধ্যে কিন্তু এটার নিদর্শন বা আপনি দেখা যাচ্ছে কিভাবে আমি বলি। যেমন আপনার 5ই আগস্টের পরবর্তী সময় আমি আপনাকে যেটা বললাম যে উনি নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসাবে তোমরা গড়ে তুলবে, এবং ছাত্রদলের প্রতি নির্দেশনা ছিল যে ওরা ছাত্রদল শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে। আর এখানে আপনি দেখেন বাংলাদেশের সংস্কৃতি বা কালচারে যেই দল ক্ষমতায় আসে সেই দলের ছাত্র সংগঠন কিন্তু বিশ্ববিদ্যালয় এবং হলের আপনার সিট দখল বলেন বা ক্যাম্পাস দখল করে। কিন্তু আপনি বলতে পারবেন যে এই 12 তারিখের পরে, 12ই ফেব্রুয়ারির পরে আমরা বাংলাদেশের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এই অজপাড়াগারও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাওয়ার এক্সারসাইজ করেছি কিনা বা ছাত্রদল এমন কোনো কাজ করেছে কিনা যেটা নিয়ে আপনার বিতর্কিত কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, এরকম কোনো এক্সাম্পল কি আপনার কাছে আছে কিনা আমি আপনাকে প্রশ্ন করলাম আর কি। আছে? আচ্ছা, ঘাটলে দেখা যাবে সেটা। আচ্ছা, তাহলে আপনি যেহেতু আপনি বলতে পারতেছেন না, তার মানে কিন্তু নাই। তো নাই যেহেতু, হ্যাঁ, দুই একটি হয়তো বিচ্ছিন্ন ঘটনা, তাও আপনি যদি ঘেটে দেখেন এর ভিতরে মব, যেমন আমরা 5ই আগস্টের পরে অনেকেই জুলাইয়ের কথা বলে, জুলাইকে ধারণ করি, জুলাইকে এটা করি, জুলাই বিক্রি করে খায়, কিন্তু আমরা কিন্তু জুলাই বিক্রি করি না। আপনারা মবের সাথে জড়িত ছিলেন না? আমরা কোথায় মবের সাথে জড়িত? কোথাও ছিলাম না, আপনি দেখেন। কিন্তু আমরা মবের শিকার হয়েছি, মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি প্রতিনিয়ত। যখনই আমরা আমাদের কোনো নেতা বা কর্মীর ব্যাপারে আমরা তথ্য পেয়েছি যে সে কোনো খারাপ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে, তখনই কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। যখন আমরা ব্যবস্থা নিয়েছি, আপনি দেখেন 1,500 থেকে 2,000 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি, অব্যাহতি দিয়েছি, পদ স্থগিত করেছি। আচ্ছা, আপনি যখনই আমরা ট্রায়ালের কথা বলছিলেন, এই প্রসঙ্গে এই মিডিয়া ট্রায়ালটা আপনারা কিভাবে হন? এটা তো আপনি জানেন যে একটা গোষ্ঠী বা একটা গ্রুপ আছে যারা সবসময় আপনি আমাদের পিছনে লেগে থাকে। তো এরা এখন মানুষ কিন্তু আপনার এই যে এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হয়, বিভিন্ন ছবি তৈরি করা হয়, এগুলো কিন্তু আপনার সাধারণ মানুষ বা এলাকার মানুষ বা অধিকাংশ শিক্ষিত অনেক মানুষও কিন্তু বুঝতে পারে না। কিন্তু এটা প্রতিহত করতে কি আপনারা একটু ব্যর্থতার পরিচয় দিয়েছেন? না, আমরা তো আসলে আপনার কাজ করেছি। আপনাকে কি বললাম যে 5ই আগস্ট পরবর্তী সময় আমরা ব্যস্ত ছিলাম ওই সাধারণ শিক্ষার্থীদের ওই তারেক রহমানের নির্দেশ মেনে যে আমরা শিক্ষার পরিবেশ কিভাবে ফিরিয়ে আনবো, আমরা সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আবার নির্বাচনকালীন সময় আমরা কি নিয়ে ব্যস্ত ছিলাম? আমরা ব্যস্ত ছিলাম যে বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় আমরা জনগণের জন্য কি করেছি, আমরা সামনে জনগণের জন্য কি করব। অথচ
যে বাংলাদেশ বিরোধী যে গোষ্ঠীটা, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, চায়নি, সেই গোষ্ঠীটা কিন্তু দেখেন তারা কিন্তু চেষ্টা করেছে প্রতিনিয়ত আমাদেরকে ছোট করা যায় কিভাবে। জনাব তারেক রহমানকে নিয়ে এত জঘন্য ভাষায় কথা বলেছে, কিন্তু আমরা কিন্তু কোথাও এটার প্রতিবাদ করি না। আমরা চিন্তা করেছি, আমরা সবসময় আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আমরা মানুষের জন্য কি করব, জনগণের জন্য কি করব। ছাত্র দলে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা শিক্ষার্থীদের জন্য কি করব, তাদের মতামতগুলো আমরা নিয়েছি, আমরা নিয়ে সেটা জনাব তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি। উনি কিন্তু আমাদেরকে আরও একটা নির্দেশনা দিয়েছিলেন যে সাধারণ শিক্ষার্থীদের মানে যারা বর্তমান প্রজন্ম, তাদেরকে রাষ্ট্রের সাথে বা রাষ্ট্রের বিভিন্ন বিষয় তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। আমাদের মাধ্যমে কিন্তু আমরা লিখে আনতাম কোনো ছাত্র বা কোনো সাধারণ শিক্ষার্থী কোনো ক্যাম্পাস থেকে যদি বিশেষ কোনো কিছু বা এক্সেপশনাল কোনো প্রশ্ন থাকতো বা তার কোনো পরামর্শ থাকতো, আমরা কিন্তু জনাব তারেক রহমানের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি আরেকটা কথা সেটা কিন্তু উনি গুরুত্ব দিয়েছেন। এই যে ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এটা কিন্তু দেখেন শুধু রাজনৈতিক ব্যক্তিরা না, সাধারণ মানুষও কিন্তু এটার ভুক্তভোগী। এখন ফ্যাক্ট চেকিং ব্যবস্থা যদি শক্তিশালী করা যায়, আমার মনে হয় যে এটা একটু দেরিতে হলো কিন্তু নির্মূল করা সম্ভব হবে। এখন রাষ্ট্রীয়ভাবে যদি এই কাজটা করা হয়, আপনাদের সাথে কেন্দ্রীয় নেতা বলেন যারা সরকার পরিচালনা, তাদের কিন্তু ওঠা বসে, আপনারা কি একটু এই বিষয়টাকে একটু গুরুত্ব দিবেন এবং তাদের প্রেসার ক্রিয়েট করবেন কিনা যে এইটা যত দ্রুত সম্ভব সত্যটা সামনে নিয়ে আসা? হ্যাঁ, অবশ্যই আমরা চাই যে একটা জিনিস আপনার নামে একটা মিথ্যা নিউজ ছড়ানো হলো, সেটা ফ্যাক্ট চেক করে যত দ্রুত সম্ভব সত্যটা সামনে নিয়ে আসা যায়, এটা আমি মনে করি সকলের জন্যই ভালো, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্যই ভালো। আমার মনে হয় এটা আপনারা যারা ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে আছেন, ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু এরকম প্রস্তাবনা আকারে, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথা। এটা আমরা অবশ্যই আমরা সব থেকে বেশি আমরাই চাই, কারণ হচ্ছে যে শিকার তো আমরাই বেশি ভুক্তভোগী। হ্যাঁ, আর একটি কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এর পাশাপাশি কিন্তু সামাজিক সচেতনতা যেটা আছে সেটাও গড়ে তুলতে হবে। এবং আর একটি কথা আমি আপনাকে বলি যে আবু সাইদ যেদিন শহীদ হয়েছেন সেদিন কিন্তু আপনার ওয়াসিম আকরামও শহীদ হয়েছেন একই সাথে। কিন্তু গত পরশুদিন আমি একটা হাউজে গিয়েছিলাম মিডিয়ায়, তো সেখানে আমাকে প্রশ্ন করলো যে ওয়াসিম আকরাম কেন হাইলাইটেড না। এখন ওয়াসিম আকরামের আমি মনে করি যে ওয়াসিম আকরাম বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। কিন্তু সেই বৈষম্যহীন বাংলাদেশে, নতুন বাংলাদেশের যে কথা বলি আমরা, সেই বাংলাদেশের সব থেকে বেশি বৈষম্যের শিকার কিন্তু ওয়াসিম আকরাম হয়েছেন। এবং কি কারণে হয়েছেন, তার অপরাধ একটাই, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা ছিলেন, একজন কর্মী ছিলেন। এবং এমনভাবে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে বটবাহিনী, আমি যেটা আগেই বলেছি আপনাকে, যে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে বিশ্বাস করে না, তারা বাংলাদেশপন্থী দলের বিরুদ্ধে এমনভাবে লেগেছে, এমন প্রোপাগান্ডা, যেমন একটা মিথ্যা কথা আপনার যদি প্রতিনিয়ত সেটা ফেসবুকে আসে, মানুষ কিন্তু এটাই সত্য ধরে নিবে। তো ওয়াসিম আকরামকে তারা কিন্তু ওয়াসিম আকরামকেও ছোট করার চেষ্টা করেছে। এবং দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেখেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, জিয়া পরিবার বাংলাদেশ যতবারই বিপদের সম্মুখীন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র যতবারই আপনার বিপদে পড়েছে, ততবারই কিন্তু তারা এগিয়ে এসেছে। অথচ তাদেরকে নিয়ে প্রতিনিয়ত আপনি দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি গতকালকে দেখলাম যে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি বাজে ফটোকার্ড তারা তৈরি করেছে। তো এরা আসলে, আমি মনে করি এদের নৈতিকতা বা নীতিগতভাবে এদের হয়তো ঘাটতি আছে বা মস্তিষ্ক বিকৃত, আমি মনে করি। শাকির আহমেদ, নতুন প্রজন্ম কি ছাত্র রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তার জন্য দায়ী কে? নতুন প্রজন্ম, এই প্রশ্ন আসলে নতুন প্রজন্ম আপনার ছাত্র রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে এটা আমার এখন মনে হচ্ছে না। এটা 5ই আগস্টের আগে আমার মনে হতো। কারণ কেন মনে হতো, যে যারা বাংলাদেশকে আপনার বললাম আমি যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যে দুর্বৃত্তরা আপনার বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছিল, তাদের কারণে যারা মেধাবী ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল, তারা তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারেনি, তাদের বাক স্বাধীনতা নিয়ে কাজ করতে পারেনি। আপনার বুয়েটের আবরারের কথা মনে আছে যে একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু সে হত্যার শিকার হয়েছে।
দেশের স্বার্থে। দেশের স্বার্থে, এটা কিন্তু দেশের স্বার্থে। তো স্বাভাবিকভাবে মানুষের ছাত্র সমাজের আপনার একটা অনীহা তৈরি হয়ে গেছিল, মানে আই হেট পলিটিক্স বলতে পারলে এটা একটা স্মার্টনেস মনে করতো, অথচ আপনার রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে মেধাবী শিক্ষার্থীদের কিন্তু দরকার আছে। আমি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাংলাদেশের রাজনীতিতে আসেন, কারণ আপনারা হয়তো বদনাম করেন বা বলেন যে রাজনীতি মানেই খারাপ, কারণ আপনারা ভালো মানুষরা যদি না আসেন তো এই পরিস্থিতি তো চেঞ্জ হবে না। মানে আমরা চেষ্টা করে গিয়েছি ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই, সেই আমি তো বললামই আপনাকে, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে, এবং আমাদের সবথেকে বড় শক্তির যে জায়গাটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটি আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পেয়েছি। এবং রাজু যেটা বলছে যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনেও আমাদের কিন্তু 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, এখনও অনেকে আহত অবস্থায় আছেন। তো 5ই আগস্ট পরবর্তী সময় অনেককেই আমি দেখেছি রাজনীতির বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে, এবং আমি তাদেরকে বলবো যে আপনারা আসেন, ছাত্রদল করতে হবে এরকম না, আপনারা স্বচ্ছ সুন্দর ধারার রাজনীতি করেন, যে আদর্শেই আসেন, প্রতিহিংসামূলক নয়, প্রতিহিংসাহীন রাজনীতি চর্চা করেন, দেশের জন্য কাজ করেন, দেশের উন্নয়নের জন্য, এবং আপনারা অবশ্যই বাংলাদেশকে লালন করবেন, ধারণ করবেন, বাংলাদেশপন্থী হবেন, আমি সবার কাছে অনুরোধ জানাবো। এবং আমরা দেশটাকে সবাই একসাথে মিলেমিশে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সে বিষয়ে আপনারা যে মতেরই হন আপনারা আমাদের পাশে থাকেন, বা আপনারা ভালো কাজ করলে আমরা আপনাদের পাশে থাকবো। এবং 5ই আগস্ট পরবর্তী সময় দলগতভাবে বলেন, সংগঠনগতভাবে বলেন, আমরাই প্রত্যেকটা ভালো কাজের সূচনা করেছি, ভালো কাজের পথ তৈরি করেছি, এবং আমরা শুধু মুখে পরিবর্তনের কথা বলিনি, আমরা কাজে পরিবর্তন দেখিয়েছি। জনাব তারেক রহমান আপনি দেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং যেহেতু 213টি আসন পেয়ে উনি রাষ্ট্র ক্ষমতায় এসছেন, উনি তো প্রভাবশালী প্রধানমন্ত্রী, অথচ উনি চলাফেরা করছেন একজন সাধারণ মানুষের মতো। আপনি এখান থেকে বের হলে হয়তো ওনার সাথে দেখা হতে পারে সিগন্যালে, ট্রাফিক সিগন্যালে দেখা হতে পারে। তো আমরা এই জন্য ওনাকে মাটি মানুষের মানে মাটি ও মানুষের নেতা বলি, মাটি ও মানুষের নেতা বলি। তো মাটি ও মানুষের নেতাকে, যে হচ্ছে জনগণের সাথে ওতপ্রোতভাবে মিশে যাবে, এবং জনগণ এবং তার মাঝখানে কোনো দেয়াল থাকবে না, কোনো বাধা থাকবে না। তো এই জন্য আমি বলবো যে রাজনীতি বিমুখ, হ্যাঁ রাজনীতি বিমুখ হতে পারে, যেমন আপনার যারা জুলাই আন্দোলনে আপনার যাদের অবদান আমরা অস্বীকার করি না, সেই সব অনেক নেতাই হচ্ছে আপনার পরবর্তী সময় বিতর্কিত কাজের সাথে যুক্ত হয়েছেন। তাদের সেসব বিতর্কিত কর্মকাণ্ড দেখে হয়তো বা এখন অনেকে নিরুৎসাহিত হতে পারেন, বাট আমি মনে করি ছাত্র দলের কোনো নেতাকর্মীর কোনো আচরণে কেউ বিরক্ত হয়েছে বা কেউ অনীহা প্রকাশ করবে ছাত্র রাজনীতির উপরে, এটা আমার মনে হয় না। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি রাজু আহমেদের কাছে জানতে চাই, রাজু আপনি এবার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এত বড় একটা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আপনাকে কেন করা হবে? হ্যাঁ, একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠনের সাথে লেগে থাকতে হয়, কাজ করতে হয়। আমরা মনে করি যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন ছাত্র নেতার যে ভূমিকা থাকা দরকার, আমরা রাজপথে নিজেদেরকে নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করছি, দল গঠিত সকল প্রোগ্রাম করার চেষ্টা করেছি, আমরা দলের জন্য কাজ করার চেষ্টা করেছি, আমরা প্রার্থিতা করছি। আমি বলছি না যে আমরাই সব থেকে যোগ্য বা আমাদেরকে দিতে হবে, আমাদের ছাত্র দলের অনেকেই প্রার্থিতা করছেন, আমাদের যিনি সাংগঠনিক অভিভাবক বা দলে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা আসলে নেতৃত্ব সিলেকশন করবেন। সেখানে যদি আমার তকদিরের নেতৃত্ব থাকে আমি নেতৃত্বে আসবো। আরো যারা সাধারণ সম্পাদক প্রার্থী আছেন তাদের থেকে ব্যক্তিগতভাবে আপনি কতটুকু নিজেকে যোগ্য মনে করেন? আমাদের যারা প্রার্থিতা করছেন তারা সকলেই যোগ্য। এই যোগ্যতার মাপকাঠি মূল্যায়নের সিদ্ধান্তই হচ্ছে যে যারা সিদ্ধান্ত নেন, যারা বোর্ডে থাকেন তারা। আমি তাদের থেকে যোগ্য কিনা বা আমার থেকে আরো যোগ্য ছেলে আছে কিনা এই সিদ্ধান্ত নেবেন আমাদের দলের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারাই। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি প্রার্থিতা করছি এই পর্যায়ে এসে। আমি মনে করি আমরা আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবকের সিদ্ধান্তের অপেক্ষা করব, আর যারা নীতি নির্ধারক পর্যায়ে তাদের সিদ্ধান্ত অপেক্ষায় আমরা থাকব। আমরা দলের জন্য কাজ করতে চাই, দলের সাথে সবসময় থাকতে চাই, দল আমাদেরকে সবসময় সম্মানিত করেছে, এই দলের সাথে আজীবন থাকতে চাই, এটাই আমাদের প্রত্যাশা।
শাকির আহমেদ, আপনাকে কেন সভাপতি করা হবে? দেখেন, আসলে নেতৃত্ব তো ভাগ্যের বিষয়। যার কপালে আছে তিনি নেতৃত্ব পাবেন। কিন্তু আমি যদি আমার কথা বলি, যে আমি শুরু থেকে, আমার সেই প্রথম দিন থেকে, ছাত্র দলের সাথে প্রথম দিন থেকে, জাতীয় আদর্শের সাথে প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমি দলের প্রত্যেকটি নির্দেশনা, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম এবং মন থেকে লালন করেছি, ধারণ করেছি, দলের জন্য কাজ করেছি। কখনো দলের কোনো পারপাস, ব্যক্তিগত লাইফে আমি অত্যন্ত অলস, বাট দলের কোনো বিষয়, সংগঠনের কোনো বিষয়ে আমি কখনোই কোনো অলসতা করিনি। আমি চেষ্টা করেছি আমার নিজেকে উজাড় করে দিয়ে নিজের যতটুকু সামর্থ্য আছে, আমার লেভেল বেস্ট আমি দলের জন্য কাজ করার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটি আন্দোলন দেখেন, সেই 13-14 সাল 15 সালের আন্দোলন এবং এর পরবর্তী সময় 22 সাল থেকেই তো আমরা আন্দোলনের মধ্যে আছি, যে 28 অক্টোবর পরবর্তী, 24-এর 28 অক্টোবর পরবর্তী আন্দোলন, সেই আন্দোলনেও রাজপথে ছিলাম, জীবনের ঝুঁকি নিয়েছিলাম। সর্বোপরি আমি চেষ্টা করেছি আমার দলের জন্য সর্বোচ্চটা দিয়ে করার জন্য। সেই হিসেবে আমিও তো দলের কাছ থেকে রিটার্ন আশা করবো ইনশাল্লাহ। যদি আপনি সভাপতি নির্বাচিত হন, ছাত্রদলকে আরো স্মার্ট করতে কোন কোন কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন? আমি বা যেই সভাপতি হোক, এটা তো সিদ্ধান্ত নেবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ যারা এটা নির্বাচন করবেন তারা। তো তাদের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন আপনার সরকারি দল, তো সংগঠনকে সুশৃঙ্খল করে রাখা একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা সারা বাংলাদেশে যে একটা পরিবেশ তৈরি করেছি শিক্ষার, সেই পরিবেশটা ধরে রাখতে হবে। এবং আপনার যেটা আপনি বললেন, ছাত্র সংসদ কেন্দ্রিক, ছাত্র সংসদ যেগুলো রয়েছে সেগুলো বিজয়ী হওয়ার জন্য ছাত্র সংসদ কেন্দ্রিক গড়ে তুলতে হবে। প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কেন্দ্রিক নেতৃত্ব গড়ে তুলতে হবে, বা সেভাবে প্রিপারেশনটা তৈরি করতে হবে। এর পাশাপাশি আপনার স্বাধীনতা বিরোধী যে একটি চক্র রয়েছে, যা বিভিন্ন বট আইডিয়া আছে, এদের বিরুদ্ধে সচেতনতা, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এবং যারা বাংলাদেশপন্থী যারা রয়েছে তাদেরকে এই সংগঠনের পতাকা তলে নিয়ে আসতে হবে। এবং বিগত দিনের আমাদের ছাত্রদলের যে গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সেই ইতিহাসকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী আদর্শকে ছড়িয়ে দিতে হবে এবং তাদেরকে আমাদের পতাকা তলে নিয়ে আসতে হবে। এবং এগুলোই আমি চ্যালেঞ্জ মনে করছি। এবং আমি আশা রাখবো আমি অথবা যেই নেতৃত্বে আসুক, ছাত্রদলকে আরও আধুনিক এবং সুশৃঙ্খল এবং সুন্দর একটি সংগঠন হিসেবে তারা দাঁড় করবে, এবং সুন্দর স্ট্রাকচার দাঁড় করবে, যেখানে চেইন অফ কমান্ড থেকে শুরু করে, এখনও ছাত্রদলের চেইন অফ কমান্ড খুবই স্ট্রং, কিন্তু আপনি জানেন। তো সেই স্ট্রং জায়গাটাকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা, সংগঠনকে আরও উপযোগী করে গড়ে তুলতে হবে, করে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমি যদি হই, আমি এই কাজগুলো অবশ্যই করবো ইনশাল্লাহ, বা যেই হোক, আল্লাহ যার কপালেই লিখবে সেই কাজগুলো করবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি একেবারে শেষ প্রশ্ন করব। এই প্রশ্নটা ছাত্রদলে যারা এসেছে তাদের সবাইকে আমি করেছি। আসলে ছাত্রদল করতে কত বয়স লাগে বা কোন বয়স পর্যন্ত ছাত্রদল করা যায়, এটা বা আপনারা দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটা বলছেন বট আইডি, তারা কিন্তু আপনাদের নানানভাবে আদু ভাই, চাচ্চু এরকমভাবে ট্রল করে থাকে। তো এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? দেখুন, শুধুমাত্র আমাদের না, সকল ছাত্র সংগঠন যারা এগুলো লিখে, তাদের ছাত্র সংগঠনের কেন্দ্রে যারা আছেন, তারা কিন্তু এজ ডিফারেন্স হয়তো 1-2 বছর বা এদিক ওদিক আছে। তো আমরা মনে করি যে ছাত্র নেতৃত্ব দেওয়ার জন্য, কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র নেতৃত্ব দেওয়ার জন্য একটু পরিপক্কতা দরকার আছে। সেই লেভেল থেকে নেতৃত্ব আসে, আমাদের না, অন্য সংগঠনও আসে। তো আমাদের যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বকে আপনারা দেখবেন যে যুগোপযোগী এবং সময়ের সাথে তাল মিলিয়েই নেতৃত্ব আসবে, এবং তারা সারা বাংলাদেশ ছাত্রদেরকে নিয়ে কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। শাকির আহমেদ কি বলবেন এই বিষয়ে? দেখেন, এখন দেখেন, আমাদের সাথে ছাত্রলীগের যে লাস্ট যে কমিটি ছিল, সেই কমিটির সাথে আমাদের সভাপতির ডিফারেন্স ছিল
3 বছর মনে হয় না, 3 বছর। তো সেখানে আমরা কিভাবে চাচ্চু হলাম আর কিভাবে আপনার কি ভাইয়া হলাম আমরা বুঝতে পারতেছি না। তবে এটা যার যার সিদ্ধান্ত। আমার সংগঠন ছাত্রদল কোন পর্যায়ে তার নেতৃত্ব নিয়ে আসবে সেই সিদ্ধান্ত আমি মনে করি ছাত্রদলের যারা নীতি নির্ধারক রয়েছে বা সাংগঠনিক অভিভাবক রয়েছেন তার সিদ্ধান্ত। তবে কেন্দ্রীয় ছাত্রদল বলেন বা অন্যান্য সংগঠন বলেন, এটি পরিচালনার জন্য অবশ্যই পরিপক্কতার দরকার আছে, অবশ্যই পরিপক্কতার দরকার আছে। সেই জায়গা থেকে পরিপক্ক একটা জায়গায় নিয়ে আসতে হবে নেতৃত্বকে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের রাজু আহমেদ এবং শাকির আহমেদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।